আজকের গল্প বোড়ালের সেই রাত। গল্পটির লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। 30 বছর আগেকার কথা। 24 পরগনা জেলার বোড়াল গ্রামে আমাদের এক বন্ধু থাকত। তার নাম কমলেশ। কি একটা অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে আমরা 3 বন্ধু গিয়েছিলাম কমলেশদের বাড়িতে। অজয়, সুশান্ত আর আমি। এখনকার বোড়াল গ্রামকে দেখে তখনকার সেই গ্রামের কথা কিন্তু কল্পনাও করতে পারবে না কেউ। সেই প্রবীণ মানুষদের যদি কেউ এখনো বেঁচে থাকেন, তাহলে তিনিই বলবেন, আমি একটুও বাড়িয়ে বলছি না। এই গ্রামের গাছপালা তখন এত ঘন ছিল যে বাইরে থেকে দেখে এটাকে তখন কোনো গ্রাম নয়, একটা দুর্ভেদ্য জঙ্গল বলেই মনে হতো। যাই হোক, ওখানে গিয়ে বিকেলের দিকে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবার সময় হঠাৎ গ্রামের প্রান্তে একটি ভাঙা বাড়ি দেখে অবাক হয়ে গেলাম। কি চমৎকার বাড়ি! কোনো রাজা মহারাজার ছিল বোধহয়, কিন্তু এখন তার এমনই হতশ্রী চেহারা যে দেখলে দুঃখ হয়। বসবাসের অযোগ্য তো বটেই, বাড়িটার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এত জায়গা থাকতে এই গ্রামের ভেতর কবে কোন মান্ধাত্তার আমলে কে যে এই বাড়ি তৈরি করেছিল তা কে জানে। সবচেয়ে রহস্যময় ব্যাপার এই যে বাড়িটি পরিত্যক্ত এবং বসবাসের অযোগ্য হলেও এর কাঠামো এমন মজবুত যে একে সারালে আবার এ তার পূর্ব রূপ ফিরে পাবে। ছাদের আলসের প্রতিটি কার্নিশ এখনো অক্ষত, অর্থাৎ ভাঙা বাড়ি কিন্তু ধ্বংসস্তূপ নয়, পরিত্যক্ত বাড়ি কিন্তু ফেলে দেওয়ার নয়। বাড়িটার দিকে কৌতূহলী চোখে চেয়ে থেকে পায়ে পায়ে সেদিকে এগোতেই বাধা দিল কমলেশ। হাত ধরে বলল, আর না বন্ধু, আর এগিয়েও না। কেন? বাড়িটার একটু বদনাম আছে। সে তো সব বাড়িরই থাকে, যেখানে যত পোড়ো বাড়ি আছে সবেরই বদনাম। তাই বলে এমন চমৎকার বাড়িটাকে একবার ভেতরে ঢুকে দেখা যাবে না? কেউ ঢোকে না ও বাড়িতে। কেন? ভূতের ভয়ে? ওই বাড়ির ভেতর ঢুকলে ভূতে গলা টিপে মারবে? ঠিক তাই, ভূতে এসে গলা টিপে মারবে কিনা জানি না, তবে ভূতের বাড়ি ওটা বটে। ভূতের বাড়ি? আমরা হো হো করে হেসে উঠলাম। এরপর যা হয়ে থাকে সচরাচর, এক্ষেত্রেও তাই হলো। অর্থাৎ কি না, আমরা নানা রকম ঠাট্টা তামাশা বিদ্রূপ এইসব করতে লাগলাম কমলেশকে। কমলেশ একটুও উত্তেজিত হলো না, বরং হেসে বলল, দেখো ভাই, আমরা গ্রামে থাকি, তোমরা তো আমাদের মানুষের মর্যাদা দাও না। ভাবো কুসংস্কারী আচ্ছন্ন কিছু দুপে জীব বুঝি ওগুলো। কিন্তু জেনে রাখো, যা বলছি তা মিথ্যে নয়। সাহস থাকলে পরীক্ষা করে দেখ। অবশ্য পরীক্ষা না করাই ভালো, কারণ তোদের মতো গোয়ার গোবিন্দ যে 2-1 পরীক্ষা করতে গেছে, তারা এমন শিক্ষা পেয়েছে যে আর এ মুখ হয়নি। অজয় বলল, তাই নাকি? তাহলে তো পরীক্ষা করতেই হচ্ছে। অবশ্য তোর কথা যে একেবারে উড়িয়ে দিচ্ছি তা নয়, তবে কি জানিস, যেখানেই যাই, যে গ্রামেই যাই, পোড়ো বাড়ি দেখলেই শুনি ভূতের উপদ্রবের কথা। মাঠের মাঝখানে বেলগাছ থাকলেই শুনি সে গাছে নাকি ব্রহ্মদৈত্য আছে। আর মাছ ভর্তি পুকুর দেখলেই শুনতে পাই এর পারে রাত দুপুরে মেছো ভূত ঘোরে। যারা মাছ ধরে তাদের কাছে ঘ্যান ঘ্যান করে মাছ চায়। কাজেই এই ব্যাপারগুলোতে আর আমাদের আস্থা নেই। তাই ভাবছি, তোদের দেশের এই পোড়ো বাড়িতে এক রাত কাটিয়ে ভূত জিনিসটা আসলে কি তা একবার দেখে যাই। কমলেশ বলল, না,
তোদের মতো অবিশ্বাসী ছেলেদের এদিকে নিয়ে আসাটাই ভুল হয়েছে। আমি বললুম, খুব রেগে গেছিস মনে হচ্ছে। রাগের কি আছে? সুশান্ত বলল, বেশ তো, আমরা কোনো পরীক্ষা চাই না, শুধু গোয়ার্তুমি করে এক রাত এই বাড়িতে থাকতে এসে উচিত শিক্ষা পেয়েছে এমন একজনের সঙ্গে অন্তত আমাদের পরিচয় করিয়ে দে। কমলেশ এবার আমতা আমতা করতে লাগলো। সুশান্ত বলল, তার মানে এমন কারো নামও তোদের জানা নেই? যে লোকটা প্রত্যক্ষদর্শী, যে কিছু একটা বলতে পারে, অথচ অত বড় বাড়িটাকে ভূতের বাড়ি আখ্যা দিয়ে চোর ডাকাতের ঘাঁটি করে রেখেছিস তোরা। আমি বললাম, আজ রাত্রে এর রহস্য উন্মোচন করতে চাই আমরা। কমলেশ বলল, দোহাই, আজ নয়, একটা কাজের বাড়িতে এসেছিস, খেয়ে দে, আনন্দ করে যা, পরে যখন হোক যেদিন হোক আসবি, কথা দিচ্ছি আমি নিজে সাহায্য করব তোদের। বেশ, তাই হবে। নতুন একটা অ্যাডভেঞ্চারের মনোভাব নিয়েই আর একবার এখানে আসবো আমরা, তখন যা হয় হবে। বেলা গড়িয়ে আসছে তখন। আমরা আর ওই ভুতুড়ে বাড়ির দিকে না এগিয়ে অন্য পথ ধরলাম। মাসখানেক পরে আবার একদিন কমলেশের সঙ্গে ওদের গ্রামের বাড়িতে এসে হাজির হলাম আমরা। ওর বাড়ির লোকেরা তো দারুণ আপত্তি করলেন আমাদের মতলব শুনে। সবাই অনেক করে বোঝালেন এই কাজের ঝুঁকি না নিতে, কিন্তু আমরা কারো কথাই কানে তুললাম না। যথারীতি ওদের বাড়িতে খাওয়া দাওয়ার পর একটু বেলাবেলি 3 বন্ধুতে এসে হাজির হলাম সেই পোড়ো বাড়িতে। এলো না শুধু কমলেশ, সে আগেই বলেছে, দেখো ভাই, আমি ওসব পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে নেই। ও বাড়ির ঘটনার কথা আমার অজানা নয়, কাজে জেনে শুনে বিষ পান আমি করব না। তবে তোরা যেতে চাইছিস যা, কিন্তু যদি নিজের থেকে মরতে চায় কেউ, তাহলে কার কি ক্ষমতা যে তাকে বাঁচাতে পারে? এই কথা মতোই আমরা বেরিয়ে এলাম। ঠিক হলো এক রাত ওই পোড়ো বাড়িতে থেকে পরদিন সকালে ফিরব। তবে আমাদের থাকা থাকিতে কোনো বাজি টাজির ব্যাপার ছিল না, শর্ত ছিল সততার। অর্থাৎ আমরা অলৌকিক কিছু দেখলে সেটাকে অস্বীকার করব না, আবার সত্যি সত্যিই যদি কোনো রোমহর্ষক ঘটনার সম্মুখীন হই, তাহলেও রণে ভঙ্গ দিয়ে পালিয়ে যেতে লজ্জাবোধ করব না। আসলে আমাদের এই থাকাথাকির ব্যাপারটা ঠিক চ্যালেঞ্জের ব্যাপার নয়, স্রেফ সত্য যাচাই এবং কৌতূহল মেটানোর ব্যাপার। আমাদের আগ্রহ দেখে স্থানীয় লোকরাও অনেকে বারণ করলেন। সবাই বললেন, কি দরকার ভাই, সুখে থাকতে ভূতে কিলোবার, ভূত না থাকুক, গুন্ডা বদমাইশ তো আছে, অযথা গোয়ার্তুমি করতে গিয়ে কেন বেঘরে মরবে? তার চেয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। এই বাড়িতে সত্যি ভূতের উপদ্রব না হলে মাঠের মাঝখানে বাড়িটা কখনো এমনি পড়ে থাকে? আমরা কিন্তু কারো কথাতে কর্ণপাত করলাম না, যে যা বলল তা কান খাড়া করে শুনে গেলাম। তাদের কথার গুরুত্ব দিয়ে ফিরেও এলাম না। দিব্যি সেই পোড়ো বাড়ির ভেতর ঝিঁঝির ডাক শুনে মশার কামড় খেয়ে রাত জাগা শুরু করলাম। মাঝে মাঝে ভয় করছিল যে সাপের, হাজার হলেও বহুদিনের পোড়ো বাড়ি, তবু আমরা সাবধানতা অবলম্বন করেছিলাম। অর্থাৎ বিকেলবেলা বাড়িতে ঢুকেই কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছিলাম চারদিকে। মুরগির মাংস, রুটি আর সন্দেশ ছিল রাতের খাদ্য তালিকায়, আর ছিল চা তৈরির সরঞ্জাম। তখন গ্রামে ঘরে এখনকার মতো এত ব্যাপকভাবে স্টোভের প্রচলন ছিল না, তাই প্রচুর শুকনো নারকোল পাতা এনে রেখেছিলাম আগুন ধরাবো বলে। আমরা চা খাচ্ছি, গল্প করছি আর ঘড়ি দেখছি। কখন সন্ধে হয়, কখন ভূত আসে, দেখতে দেখতে সন্ধে উত্তীর্ণ হয়ে গেল।
অন্ধকারে ঢেকে গেল চারদিক। আমরা অধীর আগ্রহে ভূতের প্রতীক্ষা করতে লাগলাম। রাত 12টা, কোনো উপদ্রব নেই, ভয় নেই। ভূতেরা সাধারণত যা করে, অর্থাৎ গায়ের ওপর গরম নিঃশ্বাস ফেলা, খ্যালখ্যাল করে হাসা, হ্যারিকেনের আলো নিভিয়ে দেওয়া, গায়ে কিছু ছুঁড়ে মারা, কিছুই করল না। এমনকি হঠাৎ কোনো আর্তনাদ বা মরা কান্নাও শুরু করলো না কেউ। শুধু ভূত কেন, একটা শেয়াল কুকুর পর্যন্ত ধারে কাছে এলো না। রাত তখন 1টা, তখনও কারো কোনো অস্তিত্ব অনুভব করলাম না। ইতিমধ্যে 2 রাউন্ড চা পর্ব শেষ হয়েছে আমাদের। সময় কাটাবার জন্য এবং একঘেয়েমির হাত থেকে বাঁচবার জন্য আবার আমরা নারকোল পাতা জ্বালিয়ে চা তৈরি করে খাচ্ছি। এমন সময় কোথা থেকে হঠাৎ পাগলা একজন লোক এসে হাজির হলো সেখানে। ওর হাতে একটি কলাইয়ের মগ। সেটা এগিয়ে বলল, আমাকে একটু চা দেবে গো দাদাবাবু? আমি বললাম, কে বাবা তুমি? লোকটি ফিক করে হেসে বলল, আমি ভূত। ভূত? তবে আর বলছি কি, যাকে দেখবে বলে তোমরা এসেছ আমি সেই। কেমন দেখলে? ভালোই। তা বাবা, ভূতই যদি তুমি হবে তো এইরকম ছিঁড়ি কেন তোমার? হাতের জায়গায় পা থাকবে, পায়ের জায়গায় হাত থাকবে, মুখটা হবে উল্টো মুখো, গায়ে কোনো মাংস থাকবে না, নয়তো অর্ধেক শরীর দেখা যাবে, অর্ধেকটা অদৃশ্য থাকবে, তবে তো ভূত। লোকটি হেসে অস্থির হয়ে বলল, তবেই তোমরা ভূত দেখেছ। ও ভূত এখানে নেই, বুঝলে? ও ভূত থাকে গল্পের বইতে। যাক, এখন আমাকে 1 কাপ চা দাও দেখিনি। আমাদের চা তখন তৈরি হয়ে গিয়েছিল, তাই থেকেই একটু দিলাম ওকে। লোকটি বেশ আয়েশ করে চা খেতে খেতে বলল, মেজাজ এসে গেল। কতদিন যে এমন চা খাইনি। ভাগ্যিস তোমরা এসেছিলে। আর একটু দেব? না, থাক। যাচ্ছিলুম এই পথ দিয়ে, আলো জ্বলছে দেখে ঢুকে পড়ল। কিন্তু এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে? হায় দেখো, ভূতেরা তো রাত বিরেতেই যায় আসে গো। তাছাড়া তাদের তো নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে না, তাদের কাজই হলো ঘোরা। বলে মগটি হাতে নিয়ে উঠে গেল লোকটি। অজয় বলল, এ কি, তুমি চলে যাচ্ছ যে? যাব না তো বসে থেকে কি করব, আমার এখন অনেক কাজ। বেশ মজার লোক তো তুমি। যেই গরম চা পেটে পড়লো অমনি কেটে পড়ছো। একটু বসো না, গল্প সল্প করি। না রে ভাই, বসবার সময় নেই। লোকটি উঠে দাঁড়িয়ে দরজার কাছ পর্যন্ত গেল। অজয় বলল, শোনো। লোকটি বলল, আহ, যাওয়ার সময় পিছু ডাকো কেন? সুশান্ত বলল, আরে শোনোই না, একটা কথা বলি। লোকটি ফিরে এসে বলল, না, কি বলবে বলো। আমরা তো এ বাড়িতে এসেছি ভূত দেখতে, তা তুমি যখন বলছো তুমি ভূত, তখন যাওয়ার আগে তোমার ভূতের খেলাটা একবার দেখিয়ে যাও না বাবা। লোকটি হেসে বলল, কি ছেলে মানুষই করছো তোমরা রাত দুপুরে? যাও, ঘরের ছেলে ঘরে যাও, ঘরে গিয়ে বিছানায় শুয়ে ভালো করে ঘুম দাও গে। বলেই কোনো দিকে না তাকিয়ে হন হন করে চলে গেল লোকটি। আমরা টর্চের আলোয় অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম লোকটি অন্ধকারে বাইরে গিয়েই হঠাৎ মিলিয়ে যায় কিনা। কিন্তু না, সে দিব্যি খোশ মেজাজে কখনো বা নাচতে নাচতে দূরের গ্রামের দিকে চলে গেল। রাত 2টো। পাশের একটা বাদাম গাছের ডাল থেকে একটা পেঁচা ডেকে উঠল, শশ। তারপর হঠাৎ পেঁচাটা দারুণ ভয় পেয়ে চিৎকার করতে করতে আমাদের ঘরের ভেতর ঢুকে পড়ে ডানা ঝাপটে বারবার পাক খেয়ে ঘুরতে লাগলো। সে এক বিতিকিচ্ছিরি ব্যাপার।
তারপর আমাদের তাড়া খেয়ে আরও এক পাক ঘুরে উড়ে গেল অন্ধকারে। রাত 3টে আমরা আরেকবার চা খেলাম। ভোর 5টা, সব আলো ফুটি ফুটি করছে। গাছের ডালে একটি দুটি করে পাখি ডাকছে, কিন্তু কই, না এলো কোনো ভূত, না কোনো জন্তু জানোয়ার। আমরা নিজেরাই এবার দারুণ বিরক্তিতে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলাম। শুধু শুধু এই গেঁয়ো ভূতগুলোর কথা শুনে রাতের ঘুম নষ্ট করে ভূত দেখতে না এলেই হতো। কি দেখলাম? কিছুই তো না। মাঝখান থেকে 4টি মশার কামড় খেলাম, ঘুমও হলো না, শরীরও খারাপ হলো, যত সব। দেখতে দেখতে ভোরের আলো ফুটে গেল। আমরা তল্পি তল্পা গুটিয়ে পোড়ো বাড়ির বাইরে চলে এলাম। বেশ কিছুটা পথ আসবার পর দেখলাম কমলেশ এবং গ্রামের 2-4 জন লোক আমাদের অবস্থা দেখবার জন্য এই দিকে এগিয়ে আসছে। কাছাকাছি এসে মুখোমুখি হতেই অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকিয়ে রইল ওরা। এমনভাবে তাকালো যেন আমাদের দেখেইনি কোনোদিন। ভয় বিস্ময় কি না ছিল ওদের চোখে, যেন আমরাই ভূত, তাই ভয়ে ভয়ে আমাদের দেখছে। একজন জিজ্ঞেস করলো, রাত্রে আপনারা ভয় টয় পাননি তো? না। তেনাদের কোনো উপদ্রব হয়নি? না। কিচ্ছু দেখেননি আপনারা? হ্যাঁ, দেখেছি আমরা, একটা ঘোড়ার মাথা আর একটা হাতির মুন্ডু। তা তো দেখবেনই বাবু, হাজার হলেও রাজা রাজরার বাড়ি, হাতি ঘোড়া কত কি ছিল। আর একজন বলল, আরে বুঝছো না কর্তা, বাবুরা আমাদের বিদ্রুপ করতাছে। আমি রেগে বললাম, করবই তো, শুধু শুধু তোমাদের বুজরুকিতে উত্তেজিত হয়ে এই যে একটা পোড়ো বাড়িতে ফালতু একটা রাত কাটালাম, এর খেসারত কে দেবে? এইভাবে মানুষকে ধাপ্পা দেওয়ার কোনো মানে হয়? আরেকজন বলল, ধাপ্পা দেব কেন? যা আমরা বরাবর শুনে আসছি তাই বলেছি। তাছাড়া আমরা তো আপনাদের পায়ে ধরে সাধতে যাইনি ওই বাড়িতে রাত কাটাবার জন্য, বরং আপনাদের ভালোর জন্যই আমরা বারবার বারণ করেছিলাম। আপনারা তো শুনলেন না। আমরা লোকের মুখের শোনা কথার ওপর ভিত্তি করে কেউ ঢুকি না ও বাড়িতে। আমি বললাম, বেশ, এবার আমরা ওই বাড়িতে এক রাত থেকে তো প্রমাণ করে দিলাম তোমাদের শোনা কথার কাহিনীগুলো কত ভুল। এবার থেকে নির্ভয়ে যাবে ও বাড়িতে। ভূত তোমাদের ভয়ও দেখাবে না, মেরেও ফেলবে না, খেয়েও নেবে না। কমলেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সবই তো হলো, কিন্তু একটি রাতের ভুলের মাসুল যে তোদের কি কঠিন মূল্যে দিতে হলো, তা কি তোরা এখনো বুঝতে পারিসনি? কিরকম? তোরা এবার নিজেদের চেহারাগুলোর দিকে নিজেরা তাকিয়ে দেখতো। কমলেশের কথা শুনে আমরা সবাই সবাইয়ের দিকে তাকালাম। সত্যি তো, এ কি চেহারা হয়েছে আমাদের! আমাদের বন্ধুদের মধ্যে অজয় ছিল অত্যন্ত রূপবান, কিন্তু তার সেই চাঁপা ফুলের পাপড়ির মতো গায়ের রং হঠাৎ এত কালো হয়ে গেল কি করে? ওর বাঁশির মতো লম্বা নাকটা যেন টিয়া পাখির ঠোঁটের মতো বেঁকে গেছে। তাছাড়া ওর দুকানে মাকড়ি, হাতে বালা, এসব এলো কোত্থেকে? যেন অরণ্যবাসী এক ভিল যুবক। আর সুশান্ত, এই এক রাতে ওর মাথার চুলগুলো সব পেকে গেছে, ঠিক যেন 80 বছরের বুড়ো। গায়ের চামড়াতেও কোঁচ পড়েছে, সামনের শাড়ির কয়েকটা দাঁত নেই। না না, এ হতেই পারে না, এ নিশ্চয়ই কোনো ইন্দ্রজালের ব্যাপার। এই যদি ওদের অবস্থা হয়, তাহলে আমার অবস্থা কি হয়েছে? সামনে একটা আয়না থাকলে অবশ্যই নিজেকে দেখতাম, কিন্তু এ কি, আমার হাতে এত রক্ত এলো কি করে? ঠিক মনে হচ্ছে আমি যেন কাউকে খুন করে এসেছি। তাছাড়া আমার সেই জামা প্যান্ট জুতো কিছুই তো নেই, তার বদলে কি
ময়লা চিরকুট ভুটানিদের মতো পোশাক, পায়ে ছেঁড়া একটা নাগরার জুতো, যেন এইমাত্র কোনো চা বাগান থেকে বেরিয়ে এসেছি আমি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমার কোমরে একটা রং চটা কলাইয়ের মগ ময়লা দড়ি দিয়ে বাঁধা, যে মগটায় কাল রাতের সেই অদ্ভুত লোকটা চা খেয়ে সেটা হাতে নিয়েই চলে গিয়েছিল। এও কি সম্ভব?